অনলাইন ক্লাসে আমি জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক, মুসলিমাবাদ নুরনার বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। এই পৃথিবীটা, পুরো পৃথিবীটাই আসলে কৃষির উপর নির্ভরশীল। আমাদের মানুষের 5টি মৌলিক চাহিদা রয়েছে, তার মধ্যে 5টি মৌলিক চাহিদাই কৃষির উপর নির্ভরশীল। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মানুষের কৃষির উপরে নির্ভরশীল। আমরা কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি। যে কাজ করতেই যাই না কেন সব কৃষির উপরেই নির্ভরশীল। প্রথমত কৃষি উপকরণ নিয়ে আমরা আলোচনা করব। ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল হলো বীজ ও বংশবিস্তারক উপকরণ। এদের ব্যবহারের মধ্য দিয়ে আমরা যেমন বছর পর বছর ফসল উৎপাদন করতে পারি, তেমনি একটি দেশের নতুন ফসল আত্তীকরণ ও সংযোজন করতে পারি। একটি ফসলের জীবতাত্ত্বিক গুণাগুণ ধরে রাখতে পারি এবং নানা জীব কৌশল প্রয়োগের মধ্য দিয়ে উন্নত করে তুলতে পারি। আজ আমরা ফসল, বীজ ও বংশবিস্তারক উপকরণ নিয়ে আলোচনা করব। ফসল, বীজ ও বংশ বিস্তারক উপকরণ, এই বীজকে আমরা দুটি ভাগে ভাগ করেছি। একটি হলো উদ্ভিদ তত্ত্ব, দ্বিতীয়টি হল কৃষি তত্ত্ব। উদ্ভিদ তত্ত্ব অনুসারে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বকেই বীজ বলে। এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে থাকি। যেমন ধান, পাট, গম, সরিষা, তিল, তিসি, সিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচ, জিরা, ধঞ্চা, জাম, কাঁঠাল ইত্যাদি। কৃষিতত্ত্ব অনুসারে উদ্ভিদের যে কোনো অংশ, মূল, পাতা, কাণ্ড, কুঁড়ি, শাখা যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে তাকেই বংশ বিস্তারক উপকরণ বলে। এ ধরনের উপকরণের কাণ্ড, পাথরকুচি, এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজও বলা হয়। যেমন আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথরকুচি গাছের পাতা, কাঁকরোলের মূল, গোলাপের ডাল ও কুঁড়ি, আনারসের মুকুট, কলা গাছের শাখা, আদা, হলুদ, রসুন, কচু সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ। কাজেই দেখা যায় সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ কৃষিতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত, কিন্তু সকল কৃষিতাত্ত্বিক বীজ উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয়। ফসল বীজ উৎপাদনের ধাপ নিয়ে আমরা আলোচনা করব। ফসল উৎপাদনের ধাপ হচ্ছে 8টি। বীজ ফসল উৎপাদনের ধাপ: বীজ, ফসল উৎপাদনের
ধাপসমূহ যেমন 1 নম্বর বীজ জমি নির্বাচন। জমি নির্বাচন। 2 নম্বর বীজ জমি পৃথকীকরণ। 3 নম্বর বীজ সংগ্রহ। বীজ সংগ্রহ। 4 নম্বর বীজ হার নির্ধারণ। নির্ধারণ। 5 নম্বর নির্বাচিত জমি প্রস্তুতিকরণ। জমি প্রস্তুতিকরণ। করণ। 6 বীজ বপন। বপন। 7 নম্বর রোগিং বা বাসা। বাসা। 8 নম্বর পরিচর্যা। সর্বশেষ ধাপ হচ্ছে বীজ সংগ্রহ। সর্বশেষ ধাপ হচ্ছে বীজটা এতক্ষণ এগুলা আবাদ করার পরে ফসল উৎপাদন করার পরে আমরা বীজটাকে সংগ্রহ করে নিয়ে আসবো। বীজ জমি নির্বাচন। বীজ উৎপাদনের জন্য উর্বর জমি অবশ্যই নির্বাচন করা উচিত। জমি অবশ্যই আগাছা মুক্ত হতে হবে এবং আলো বাতাস যুক্ত হতে হবে। আগাছা মুক্ত এবং আলো বাতাস যুক্ত এই দুটো উপর নির্বাচন করতে হবে। নির্বাচিত জমিতে পূর্ববর্তী বছরে একই জাতের বীজের চাষ হয়েছে কিনা বা হয়ে থাকলেও যদি হয়ে না থাকে তাহলে আরো ভালো। নির্বাচিত জমিতে প্রস্তুত করতে অন্তত 2% জৈব পদার্থ থাকা প্রয়োজন। নির্বাচিত জমিতে অবশ্যই যেন 2% জৈব পদার্থ থাকে, কারণ জৈব পদার্থ হচ্ছে মাটির প্রাণ। জমি নির্বাচনের পরে আসা জমি বীজ জমি নির্বাচন। এরপরে বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমি ও পার্শ্ববর্তী একই ফসলের জমির মধ্যে নির্দিষ্ট দূরত্বের ব্যবধান থাকতে হবে। এর উদ্দেশ্য হচ্ছে কাঙ্ক্ষিত শস্য বীজের সাথে যেন অন্য জাতের বীজের সংমিশ্রণ না ঘটে। তারপরে আসো বীজ সংগ্রহ। বীজ সংগ্রহ বীজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। বীজ উৎপাদনের জন্য অবশ্যই প্রত্যায়িত বীজ সংগ্রহ করতে হবে। অবশ্যই প্রত্যায়িত বীজ সংগ্রহ করতে হবে। এরপরে আসো বীজের হার নির্ধারণ। বীজের বিশুদ্ধতা, সজীবতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা, আকার
ও বপনের সময় মাটির উর্বরতা শক্তি এসব বিবেচনা করে হেক্টর প্রতি বীজের হার নির্ধারণ করা হয়। তারপরে হচ্ছে নির্বাচিত জমি প্রস্তুতকরণ। এক এক জাতের বীজের জন্য জমির প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। যেমন রূপা ধানের বীজ উৎপাদন করতে জমি ভালোভাবে কর্দমাক্ত করে চাষ করতে হয়। আবার গমের বেলায় জমি শুকনো অবস্থায় 4 থেকে 5 বার চাষ করে পরিপাটি করতে হয়। সার প্রয়োগের মাত্রাও এক এক বীজের জন্য এক এক রকম হয়। প্রত্যেকটা ফসলের জন্যই সুষম মাত্রায় সার ব্যবহার করা উত্তম। এরপরে আসো বীজ বপন। নির্বাচিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে। বীজতলায় প্রতিটি বীজ সমান গভীরতায় বপন করা উচিত। কোন বীজ কত গভীরতায় বপন করতে হবে তা বীজের আকার, আর্দ্রতা ও মাটির উপর নির্ভর করে। তারপর আসো রোগিং বা বাছাই। বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন, জমিতে কিছু কিছু অন্য জাতের বীজ ও আগাছা দেখা যায়। অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলতে হবে। 3 পর্যায়ে রোগিং বা বাছাই করা হয়। প্রথমত, বীজের উৎপাদনের সময় বা উৎপাদনের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয়। নিচে এই পরিচর্যার ধাপগুলো দেওয়া হয়েছে। যেমন সুষম মাত্রায় সার প্রয়োগ। সুষম মাত্রায় সার প্রয়োগ, প্রয়োজন মতো সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, সারের উপরই প্রয়োগ করা, জৈব সার ব্যবহার করা, বৃষ্টির পানি বা সেচের পানি জমলে নিষ্কাশনের ব্যবস্থা করা, রোগ বা পোকামাকড় দমন করা। এরপরে আসা হচ্ছে বীজ সংগ্রহ। বীজ পরিপক্ক হওয়ার পরপরই কাটতে হয়। তারপর মাড়াই করে ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ঘরে উঠাইতে হয়। এতক্ষণ আমরা আলোচনা করলাম বীজের হার নির্ধারণ, বীজ জমি প্রস্তুতিকরণ, বীজ বপন, রোগিং বাছাই, পরিচর্যা, বীজ সংগ্রহ। এরপর আসো বংশ বিস্তারক উপকরণ উৎপাদনের ধাপসমূহ। বংশ বিস্তারক উপকরণ উৎপাদনের ধাপ হচ্ছে বাংলাদেশে ফুল ও ফলের চারা অঙ্গজ পদ্ধতিতে উৎপাদনের প্রচলন খুব বেশি ছিল। কারণ এসব গাছের বংশ বিস্তার প্রকৃত বীজের মাধ্যমে হলে ফুল ফল পেতে সময় বেশি লাগে ও মাতৃগাছের বৈশিষ্ট্য বজায় থাকে না। এছাড়া অনেক ফসলের প্রকৃত বীজ দ্বারা বংশ বিস্তার ঘটানো সম্ভব নয়। অঙ্গজ পদ্ধতিতে মূল, কাণ্ড, পাতা, ফুল, শাখা প্রভৃতি দ্বারা দ্রুত অল্প সময়ে চারা উৎপাদন করা সম্ভব। তাই এগুলো হলো ফসলের বংশ বিস্তারক উপকরণ। কিছু কিছু ফসল যেমন আনারস, কলা, আলু, আদা, হলুদ প্রভৃতি বংশ বিস্তারক উৎপাদন সরাসরি রোপণ করা হয়। আবার কিছু কিছু ফসল যেমন আম, লিচু, আনারস, গোলাপ ইত্যাদি বংশ বিস্তারক উপাদান বিভিন্ন ধরনের কলম তৈরির মাধ্যমে প্রস্তুত করে ব্যবহার করা হয়। ইদানিং দেখা যায় আমাদের দেশে আমের চাষটা প্রচলন মোটামুটি ভালো হয়ে আসছে। আগে রাজশাহীর আম সারা বাংলাদেশেই বিক্রি হতো। এখন দেখা যায় যে মানুষ সচেতন, প্রতি ঘরে ঘরে কিছু কিছু আম গাছ কিনে দেখা যায় যার যার বাড়িতেই কলম চারা লাগিয়ে আমের চাহিদা পূরণ করতেছে। 1 বছরে গাছ লাগাইলে দেখা যায় 3 বছরের মধ্যে সেটা ফল দেয়। এই জন্য অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে আমরা খুব দ্রুত ফল পেতে পারি। বংশ বিস্তারক উপকরণ তথা কৃষিতাত্ত্বিক বীজ হিসাবে বীজ আলু উৎপাদনের ধাপসমূহ এবার আমরা নিচে আলোচনা করব। বীজ আলু উৎপাদন পদ্ধতি, জমি নির্বাচন ও তৈরি। এর আগে আমরা আলোচনা করছি বীজের হার নির্ধারণ। এবার আসো জমি নির্বাচন ও তৈরি। বীজ আলুর ভালো ফলন পাওয়ার জন্য সুনিষ্কাশিত
বেলে দোআঁশ মাটি সর্বোত্তম। আমরা জানি মাটি 3 প্রকার, দোআঁশ মাটি, বেলে মাটি এবং এঁটেল মাটি। তো এই দোআঁশ মাটিটাই বেশিরভাগ ফসলের জন্যই উত্তম। বীজ আলুর ভালো ফলন পাওয়ার জন্য সুনিষ্কাশিত বেলে দোআঁশ মাটি সর্বোত্তম। নির্বাচিত জমি অন্যান্য ফসল যেমন মরিচ, টমেটো, তামাক ইত্যাদি সুলানেসি গুচ্ছভুক্ত ক্ষেত থেকে অন্তত 30 মিটার দূরে থাকতে হয়। 5 থেকে 6টি চাষ ও মই দিয়ে মাটি ভালোভাবে ঝুরঝুরা করে আগাছা মুক্ত করতে হবে। চাষ অন্তত 15 সেন্টিমিটার গভীর হতে হবে। মাটি বেশি শুকনো হলে প্লাবন সেচ দিয়ে মাটিতে জো আসার পর আলু লাগাতে হবে। সেই মাটিতে জো আসলে আমরা কিভাবে বুঝবো? মাটি থেকে এক মুঠো মাটি নিয়ে আমরা মুঠি করে গুটি করার পরে সেই মাটিটা উপর থেকে ছেড়ে দেওয়ার পরে, নিচে ছেড়ে দেওয়ার পরে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে মাটিতে জো আসে নাই। আর যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে মাটিতে জো আসছে। তখন আমরা বুঝে নেব এটা ফসল উৎপাদন করার উপযোগী সময় হয়েছে। এরপরে আসো বীজ শোধন। হিমাগারে রাখার আগে বীজ শোধন না হয়ে থাকলে অঙ্কুর গজানোর পূর্বে বীজ আলু বোরিক অ্যাসিড দিয়ে শোধন করে নিতে হবে। এরপর আসো বীজ প্রস্তুতি। বীজ আলু উৎপাদনের ক্ষেত্রে আস্ত আলু বপন করাই ভালো। আগে আমরা দেখছি আমাদের এলাকায় মা চাচিরা আলুর কাণ্ডটাকে শুধু কেটে রাখতো, মাঝখানে আলুটাকে রাখতো তরকারি খাওয়ার জন্য। আবার অনেক সময় দেখা যায় যে বাজারেও বিক্রি করতো। আসলে এখন দেখা যাচ্ছে যে একটা পরিপক্ক গাছ পেতে হলে পুরো আলুটাই যদি সেখানে লাগানো হয়, সেখান থেকে সে খাদ্যটা বা গাছটা পরিপূর্ণ হবে। এই জন্য পুরো আলুটাই লাগিয়ে দিলে গাছ থেকে কাঙ্ক্ষিত মানের ফসল পাওয়া সম্ভব। আলু কেটে লাগালে প্রতি কর্তিত অংশে অন্তত 2টি চোখ যেন থাকে এবং অবশ্যই সেটা থাকতে হবে, সেটার দিকে খেয়াল করতে হবে। আলু কাটার সময় বারবার সাবান পানি দ্বারা ছুরি বা বটি পরিষ্কার করা উচিত, যাতে রোগ জীবাণু এক বীজ থেকে অন্য বীজে ছড়িয়ে যেতে না পারে। বীজ আলু আড়াআড়িভাবে না কেটে লম্বালম্বিভাবে কাটলেই ভালো বা কাটতে হবে। এরপর আসো মাটিতে ঔষধ প্রয়োগ। ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগ প্রতিরোধের জন্য শেষ চাষের পূর্বে প্রতি শতাংশের জমিতে 80 গ্রাম স্টেবল ব্লিচিং পাউডার বা ক্লোরোবিক্সিন মাটির সাথে মিশিয়ে দেওয়া উত্তম। সার প্রয়োগের পরে আসো 2টি কারণে আলুতে সুষম সার প্রয়োগ অত্যাবশ্যক। প্রথমত, সুষম সার প্রয়োগ করলে আলুর উৎপাদন বৃদ্ধি পায় এবং উৎপাদিত বীজ আলুর গুণগত মান ভালো হয়। দ্বিতীয়ত, গাছে কোনো খাদ্য উৎপাদনের অভাবজনিত লক্ষণ সৃষ্টি হলে ভাইরাস রোগের উপস্থিত নির্ণয় করা কঠিন হয়ে দাঁড়ায়। বাংলাদেশে আলু চাষের জন্য নিম্নলিখিত হারে সার প্রয়োগ করা হয়। শেষ চাষের সময় অর্ধেক ইউরিয়া এবং সবটুকু গোবর, টিএসপি, এমপিও, জিপসাম, ম্যাগনেসিয়াম সালফেট, জিঙ্ক সালফেট, বোরিক পাউডার জমিতে মিশিয়ে দিতে হয়। বাকি ইউরিয়া রোপণের 30 থেকে 35 দিন পর গাছের গোড়ায় মাটি তুলে দেওয়ার সময় সার প্রয়োগ করে সেচ দিতে হয়। এরপরে আসো বীজ হার ও রোপণের সময়। বীজ হার নির্ভর করে রোপণ দূরত্ব বীজের আকারের উপর। সাধারণত প্রতি হেক্টরে 1.5 থেকে 2 টন বীজ আলুর প্রয়োজন হয়। এরপরে আসো সেচ ব্যবস্থাপনা। শুধু আলু লাগিয়ে রাখলেই হবে না, এর পরিচর্যা করতে হবে। আলু লাগানোর পরে সেচের ব্যবস্থা করতে হবে। মাটির আর্দ্রতার উপর ভিত্তি করে 2 থেকে 4টি সেচ প্রদান করা উত্তম। জমিতে পর্যাপ্ত রস না থাকলে বীজ আলুর অঙ্কুরোদ্গমের জন্য হালকা সেচ দেওয়া যেতে পারে, তবে সেচ বেশি হলে বীজ পচে যাবে। রোপণের 30 থেকে 35 দিন পর ইউরিয়া উপরি প্রয়োগ করে সেচ দিতে হবে, কারণ 30 দিনের মধ্যে স্টুলন বের হয়ে
বের হওয়া শুরু করে, সাধারণত কেইলে 3 থেকে 4 ভাগ পানি দ্বারা ভিজিয়ে দিতে হবে। আজ আমি এ পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে পরবর্তী ক্লাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।